আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মামুস বেসিক সায়েন্সের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বরাবরের মতো তোমাদের এসএসসি বায়োলজি অধ্যায় ভিত্তিক লেকচার আপলোড করছি। এই ক্ষেত্রে আমি আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু কোষীয় অঙ্গাণু নিয়ে কথা বলবো। আজকে আমরা সাইটোপ্লাজম অঙ্গাণু 1, এই সাইটোপ্লাজম অঙ্গাণু 1 এর ভিতর আমরা মূলত দুটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। আমার সাথে থাকবে এবং আমার ক্লাস উপভোগ করবে, এবং তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টসে আমাকে জানাতে পারবে। এসো আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে যে কোষীয় অঙ্গাণুগুলো কোথায় থাকে। আমরা জানি যে কোষের সাইটোপ্লাজমে কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে সাইটোপ্লাজম কি। সাধারণত কোষের প্রোটোপ্লাজমের থেকে নিউক্লিয়াসটি বাদ দিলে যে অংশটি থাকে তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমে বিভিন্ন কোষীয় অঙ্গাণু ধারণ করে, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম, গোলজি বডি, রাইবোসোম ইত্যাদি। সেই অনুযায়ী আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া প্রতিটি কোষীয় অঙ্গাণুর একটি বিশেষ আইডেন্টিটি আছে বা নাম আছে। সাধারণত এই নাম অনুযায়ী মাইটোকন্ড্রিয়াকে এক নামে আমরা বলি যে পাওয়ার হাউস, অর্থাৎ এখানে শক্তি উৎপন্ন হয়, পাওয়ার হাউস বা শক্তি ঘর। আচ্ছা, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে তোমাদের সামনে এখন আলোচনা করব। মাইটোকন্ড্রিয়া মূলত বিজ্ঞানী বেন্ডা 1898 সালে এটি আবিষ্কার করেছেন। আর মাইটোকন্ড্রিয়াতে সাধারণত শ্বসনের বিক্রিয়া ঘটে থাকে। আর মাইটোকন্ড্রিয়াটা দেখতে কেমন? দ্বিস্তর বিশিষ্ট একটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আর এর ভেতরে কি হয়, কোষের যে তোমার শ্বসন বিক্রিয়া সংঘটিত হয়। আর শ্বসন বিক্রিয়ার ধাপ হলো 4টি। প্রথম ধাপের নাম কি? গ্লাইকোলাইসিস। দ্বিতীয় ধাপের নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। আর তৃতীয় ধাপের নাম হচ্ছে ক্রেবস চক্র। আর শেষ ধাপের নাম হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াটি ক্রেবস চক্র, এটা মূলত মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংঘটিত হয়ে থাকে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা পাওয়ার হাউস বলে থাকি। এসো আমরা মাইটোকন্ড্রিয়াকে কিভাবে সহজে আমরা আঁকতে পারি সেটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে একটি অংশ বা শেপ তৈরি করে নিবে। এরপরে এখান থেকে শুরু করে এইভাবে ভাঁজ দিয়ে মাইটোকন্ড্রিয়ার বাহ্যিক শেপটা আমরা করে নিতে পারি। এরপরে এর মধ্যে হচ্ছে অক্সিসোম, সমৃদ্ধ অক্সিসোম গুলো এঁকে নিব। মূলত এটা পুরোটাই ভিতরে অংশ দিয়ে হবে, এটাকে বলা হচ্ছে অক্সিসোম। আর অক্সিসোমের মধ্যে শ্বসনের বিভিন্ন ধরনের এনজাইম কি করে? অপেক্ষা করে। আর এর ভেতরে আছে তোমার এই যে অর্ধস্বচ্ছ জেলির মতো যে অংশ, সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমরা যেহেতু এটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, প্রথমে এই অংশটার নাম হচ্ছে বহিঃস্তর। আর এটা হচ্ছে তোমার অন্তঃস্তর। আর এই যে ভাঁজ ফেলানো অংশ, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এরপরে এই যে থকথকে জেলির মধ্যে যে অংশটা, এটার নাম হচ্ছে
ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখতে পারি চিত্র মাইটোকন্ড্রিয়া, চিত্র মাইটোকন্ড্রিয়া। এই প্রশ্নটা মূলত তোমাদের গ নাম্বারের জন্য আসে। প্রশ্নটা এরকম হয়, চিত্র সহ মাইটোকন্ড্রিয়া গঠন ও কাজ লেখো। মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটি ছোট প্রশ্ন হয়, সেটা হচ্ছে ক্রিস্টি। তাহলে ক্রিস্টি সংজ্ঞাটা কিভাবে দিব আমরা, যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজকে বলা হচ্ছে ক্রিস্টি। এরপরে এখান থেকে গ নাম্বার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়। এই ক্ষেত্রে আমি আবার রিপিট করছি যে এটা কিভাবে মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস, তুমি বলবে যে মাইটোকন্ড্রিয়ার শ্বসনের বিক্রিয়া ধাপ হলো 4টি। কি কি? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে সবচেয়ে বেশি শ্বসনের যে 38টি এটিপি উৎপন্ন হয় তোমরা জানো। এখন গ্লুকোজ ভেঙে 38টি এটিপি উৎপন্ন হয়। আর 38টি এটিপির মধ্যে 24টি এটিপি উৎপন্ন হয় হলো ক্রেবস চক্র বিক্রিয়ার মাধ্যমে। আর এই ক্রেবস চক্রের বিক্রিয়াটা মাইটোকন্ড্রিয়া সংঘটিত হয়, বিধায় মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। এরপরে সব ধরনের ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তবে কিছু কিছু ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, যেমন ট্রাইকোমোনাস, মোনোসার্কোমোনয়েডস। এই দুই ধরনের কোষের প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও মাইটোকন্ড্রিয়া থাকে না। এবার এসো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু প্লাস্টিড নিয়ে কথা বলব। প্লাস্টিডের মধ্যে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে প্রথমে আমরা প্লাস্টিড নিয়ে কথা বলবো। এই প্লাস্টিড মূলত প্লাস্টিড হচ্ছে একটি কোষের বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ বহনকারী অঙ্গাণু। আবার রঞ্জক নাও থাকতে পারে, সেই ধরনের প্লাস্টিড হচ্ছে লিউকোপ্লাস্ট। অর্থাৎ উদ্ভিদের কোষে বিভিন্ন ধরনের কাজ, যেমন খাদ্য সঞ্চয় করা, পরাগায়নে সহায়তা করা এবং খাদ্য তৈরি করা, এই তিনটা গুরুত্বপূর্ণ কাজ প্লাস্টিড দিয়ে হয়ে থাকে। আচ্ছা, প্লাস্টিককে আবার কালার বাক্স বা রঙের বাক্স বলা হয়, কারণ এর ভেতরে বিভিন্ন ধরনের রং থাকে। যেমন আমি বলি যে প্লাস্টিককে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। এক নাম্বার কি? ক্লোরোপ্লাস্ট। 2 নাম্বার ক্রোমোপ্লাস্ট। 3 নাম্বার লিউকোপ্লাস্ট। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। এই মাইটোকন্ড্রিয়ার মতো এটা 3 নম্বরে একটা কোশ্চেন হয় ক্লোরোপ্লাস্ট নিয়ে। সেখানে কি ধরনের কোশ্চেন হয়? চিত্র সহ ক্লোরোপ্লাস্টের গঠন এবং কাজ লিখো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ক্লোরোপ্লাস্ট নিয়ে কথা বলব। ক্লোরোপ্লাস্ট, তাহলে আমরা ক্লোরোপ্লাস্টটাকে কিভাবে সহজে আঁকতে পারি? ক্লোরোপ্লাস্টকে আঁকতে গেলে খুব সহজে তোমরা একটু খেয়াল করো। এইভাবে একটি কার্ভ আকৃতি উত্তল একটা অংশ দিবে, ঠিক নিচ দিকে এভাবে। যেহেতু এটা একটা দ্বিস্তরী কোষীয় অঙ্গাণু, সেই জন্য এরপর 2টা দাগ দিতে হবে, এরকম করে 2টা দাগ দিতে হবে। ঠিক আছে, একটু খেয়াল করো, এভাবে 2টা দাগ দিতে হবে। এরপরে এর ভিতরে এই যে গ্রানাম চক্রগুলো আঁকতে হবে, গ্রানাম। এরপরে এখানে স্ট্রোমা ল্যামেলাম, এটা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম।
এরপরে এখান থেকে আবার এবার আরেকটা চক্র এভাবে এঁকে দিতে হবে। এখান থেকে গ্রানাম লামিনাম, অর্থাৎ এক গ্রানা থেকে আরেক গ্রানা যেটা লাইন বা নল সেটা হচ্ছে গ্রানা লামিনাম। এরপরে এখান থেকে আমরা আরেকটা অংশ আরেকটা গ্রানাম চক্র এঁকে দিই। এরপরে আমরা এখানে আরেকটা ছোট গুচ্ছ গ্রানাম চক্রে আঁকাই। বাস, এই তো মোটামুটি হয়ে গেল খুব সহজে ক্লোরোপ্লাস্টের ছবি। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টে কি বলি? কোষের রান্নাঘর। কেন বলি? কারণ এখানে এই অঙ্গাণুতে খাদ্য তৈরি হয়। যে আমরা যে বলি উদ্ভিদ খাদ্য নিজে তৈরি করে, সেটা মূলত মেসোফিল টিস্যু ক্লোরোপ্লাস্টে হয়ে থাকে। তাহলে এখানকার এটা হচ্ছে কি? এটা হলো বহিঃস্তর, আর এটাকে বলা হচ্ছে অন্তঃস্তর। আর এখান থেকে একটা গ্রানা থেকে আরেকটা গ্রানা, এটার নাম হচ্ছে গ্রানাম ল্যামেলাম। গ্রানাম ল্যামেলাম। আর যেহেতু এখানে হলো স্ট্রমা, এই লিপিড পদার্থের নাম হলো স্ট্রমা। যে স্ট্রমার ভিতরে যে একটা থাকে, নল থাকে, এটা নাম হলো স্ট্রমা ল্যামেলাম। এটা দুটো ল্যামেলাম আছে, একটা গ্রানাম ল্যামেলাম আর একটা হচ্ছে স্ট্রমা ল্যামেলাম। এরপরে এই গুচ্ছকে বলা হচ্ছে, এই গুচ্ছটাকে বলা হচ্ছে গ্রানাম চক্র। গ্রানাম চক্র। আর এই একটা অংশকে বলা হচ্ছে, এই গ্রানাম চক্রের একটা অংশকে বলা হচ্ছে গ্রানা। গ্রানা। তাহলে কি হলো? চিত্র ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তাহলে ক্লোরোপ্লাস্টের মূলত কি? এটা একটা দ্বিস্তরীয় অঙ্গাণু, দুইটা স্তর থাকে। আর এই গুচ্ছগুলোকে বলা হচ্ছে গ্রানা, এক বছরে বলা হচ্ছে গ্রানাম। আর এই গ্রানার মধ্যে থাকে এক একটা অংশ হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে তোমার সূর্যের আলো যে শক্তি সেটা সংবন্ধন হয় এবং সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। এরপরে এটা কাজ কি? এটা হচ্ছে তোমার হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, খাদ্য তৈরি করা। এটা তো মূলত হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন। এরপরে আমরা ক্রোমোপ্লাস্ট নিয়ে কথা বলব। ক্রোমোপ্লাস্ট কি বলবো? সাধারণত সবুজ বাদে অন্য যে কোনো রঙের প্লাস্টিককে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। সেটা বিভিন্ন কালারের হতে পারে, হলুদ হতে পারে, লাল হতে পারে, নীল হতে পারে। যেমন হলুদের জন্য হচ্ছে জ্যান্থোপিন, কমলার জন্য হচ্ছে ক্যারোটিন। এভাবে তোমার হচ্ছে নীলের জন্য আছে ফাইটোইরিথ্রিন, আর ফাইটোসায়ানিন আছে লালের জন্য। অর্থাৎ আমরা যে একটা উদ্ভিদকে রঙিন দেখি, একটা ফুলকে আকর্ষণীয় রঙিন হয়, এটা মূলত বিভিন্ন ধরনের কীটপতঙ্গ আকৃষ্ট হয়। সেটা মূলত ক্রোমোপ্লাস্টের মধ্যে বিভিন্ন রং থাকার কারণে একটা কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে আমাদের পরাগায়নের মাধ্যমে আমাদের ফল ফুল ইত্যাদি দান করে থাকে। এরপরে আমরা চলে আসবো সব শেষে, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। আচ্ছা, লিউকোপ্লাস্ট মূলত কি? এটা কোনো রঙিন প্লাস্টিক না, অর্থাৎ বর্ণহীন প্লাস্টিক। বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট বলা হয়। এই প্লাস্টিকের মূল কাজ হলো খাদ্য সঞ্চয় করা, তৈরিকৃত খাদ্যকে সঞ্চয় করে রাখা। আর লিউকোপ্লাস্ট মূলত কোথায় থাকে? যেমন হচ্ছে ভ্রূণ, তারপর হচ্ছে মূলের অগ্রভাগ, এবং হচ্ছে যেগুলো কাণ্ড সাধারণত লুকায়িত অবস্থায় থাকে, মাটির ভিতরে থাকে, অর্থাৎ ভূমিস্থ কাণ্ড ইত্যাদিতে লিউকোপ্লাস্ট থাকে। আর যেমন হচ্ছে যে আলু, তারপর হচ্ছে মিষ্টি আলু বা বিভিন্ন ধরনের উদ্ভিদের মূল, এগুলো সাধারণত লিউকোপ্লাস্ট থাকে। আর এর প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা।
আবার একটা বিষয় আছে, যদি লিউকোপ্লাস্ট সানলাইট অর্থাৎ সূর্যের আলোর সংস্পর্শে আসে তখন সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, পরের ক্লাসে অংশগ্রহণ করার জন্য রেডি থাকবে।